অয়ন আমার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে আমাকে নিজের কাছে টেনে নিল। সে মুহূর্তের তীব্রতা, সেই নিঃশ্বাসের গরম হাওয়া, আমি জানতাম এই শারীরিক মিলনের পর আর কোনো কিছুই আগের মতো থাকবে না। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। ওর শরীরের প্রতিটি পেশির টান আমাকে এক অদ্ভুত কামনায় ডুবিয়ে দিচ্ছিল, যেন অয়ন ছাড়া এই মুহূর্তে আমার অস্তিত্বে কোনো অর্থই নেই। বিয়ের প্রথম রাত, সারা ঘর জুড়ে ফুলের তীব্র সুবাস ছড়িয়ে আছে। সেই সুবাস আমার দম বন্ধ করে দিচ্ছে। গ্রামের নিস্তব্ধতা যেন আজ এক বিশাল সমুদ্রের মতন আমাকে গ্রাস করতে এসেছে। সিলিং ফ্যানটি ক্লান্তের মতন ঘুরে চলেছে, তার প্রতিটি ঘূর্ণন আমার স্নায়ুর ওপর একঘেয়ে আঘাত করছে। আমি খাটের এক কোণে নিজেকে গুটিয়ে নিয়ে বসে আছি। আমার পরনে বেনারসি শাড়ির ভারী কাজ জমক, যা আমার গায়ের চামড়ার কাটার মতো বিচ্ছে। গয়নার ভারে আমার ঘাড় যেন নুয়ে আসছে, কিন্তু তার চেয়েও বেশি ভারী আমার মনের গুমট। পাশে বসে আমার স্বামী অয়ন। বিয়ের পোশাকে তাকে সাধারণের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু তার চোখ দুটো স্থির। আমার থেকে কয়েক হাত দূরত্বে সে খাটের প্রান্তে বসে আছে। আমি তার নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছি, খুবই মৃদু, খুবই শান্ত। আমার নাকের ডগায় ভেসে আসছে তার শরীর থেকে আসা এক অদ্ভুত ঘ্রাণ, মাটি আর রোদের এক মিশ্রণ। এই ঘ্রাণটা আমার কাছে অচেনা, অথচ কেন জানি না আমার স্নায়ুকে উত্তেজিত করছে। আমি জানি সে আমার দিকে তাকাচ্ছে, সে হয়তো অপেক্ষা করে আছে আমি প্রথম কথা বলবো, কিন্তু আমার কণ্ঠনালীতে যেন একদলা বীজ জমে আছে। আমি কি করে ভুলবো আমার হৃদয়ে গহীনে অন্য এক মানুষের নাম খোদাই করা, সেই মানুষটি যাকে ছাড়া আমি অস্তিত্ব কল্পনা করতে পারতাম না। সেই মানুষটি আজ আমাকে অন্য কারো হাতে তুলে দিয়েছে। আমি আর ধৈর্য রাখতে পারলাম না। ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে আমার কণ্ঠস্বর বেরিয়ে এলো, যা আমার নিজের কানেই কর্কশ শোনালো। আমি তার দিকে না তাকিয়েই সরাসরি বললাম, অয়ন, তুমি কি সত্যিই ভাবছো আমাদের এই সম্পর্কটা টিকবে? তুমি কি জানো না আমার মনের কোণে অন্য একজনের দখল? আমি যে এখনো তাকেই ভালোবাসি। এই বিয়ে, এই সাজগোজ, এই ঘর, সবই আমার কাছে এক প্রহসন। পুরো ঘরটা যেন মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। ঘড়ির কাঁটার শব্দটাও যেন থেমে গেল। আমি আশা করেছিলাম অয়ন চিৎকার করবে, আমাকে ধমকাবে, হয়তো আমাকে এক চড় মারবে, কিন্তু অয়ন কোনো প্রতিবাদ করলো না। কোনো ঝগড়া বা ভাঙচুর, যার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, তার কিছুই হলো না। সে শুধু তার হাতের আঙুলগুলো নিজের হাঁটুর ওপর আলতো করে রাখলো। আমি আর চোখে দেখলাম তার হাতের শিরাগুলো সামান্য ফুলে আছে। সে হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু সে তা আমাকে বুঝতে দিতে চাইছে না। অনেকক্ষণ পর তার ভারী গলার আওয়াজ শুনলাম, যা আমাকে বুকের ভেতরটা কেঁপে গেল। আমি জানি, বিয়ের আগেও জানতাম, তবুও আমি চেয়েছিলাম তোমাকে আমার জীবনে পেতে। কারণ ভালোবাসা মানে তো দখল করা নয়, ভালোবাসা মানে পাশে থাকা। আমি তোমাকে কোনোদিন জোর করব না, কিন্তু এই বাড়িতে তুমি আমার স্ত্রী, আর আমার দায়িত্ব হলো তোমাকে আগলে রাখা। অয়ন উঠে দাঁড়ালো। সে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। ঘরটা অন্ধকার করে দেওয়ার সময় সে খুব সাবধানে আলোটা নিভিয়ে দিল, যেন আমার ঘুমের সামান্যতম ব্যাঘাতও সে করতে না পারে। সে খাটের এক প্রান্তে, আমি অন্য প্রান্তে। আমাদের মাঝখানে তখন এক বিশাল দূরত্ব, যে দূরত্বটা কিলোমিটারের নয়, হৃদয়ের। সেই রাতে অয়নের নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। সে জেগেছিল, আমি জানতাম সে জেগেছিল, কিন্তু আমরা কেউই কারোর দিকে হাত বাড়িয়ে দেইনি। আমার মনে হলো, এই মানুষটি কি মানুষ, নাকি কোনো ধৈর্যশীল পাথর? কেন সে আমার অপমানগুলো এত সহজ হজম করেছে? এই প্রশ্নগুলো আমাকে সারা রাত ঘুমাতে দিল না। আমি নিজেকে ঘৃণা করলাম আমার এই কঠিন হৃদয়ের জন্য, কিন্তু একই সাথে সেই পুরনো স্মৃতির মায়াজাল আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল। রাতের শেষ প্রহরে যখন জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে অয়নের মুখের ওপর পড়ল, আমি দেখলাম তার চোখেও জল চিকচিক করছে। সে আমার দিকে ঘুরে শুলো,
কিন্তু আমাকে স্পর্শ করলো না। শুধু তার দীর্ঘশ্বাসগুলো রুমের বাতাসে মিশে গিয়ে আমাকে এক অদ্ভুত নিরাপত্তাহীনতায় ঘিরে ফেললো। সকালের প্রথম আলো যখন জানালার খড়খড়ি দিয়ে ঘরে এসে পড়ল, আমার ঘুম ভাঙল অয়নের নড়াচড়ার শব্দে। আমি চোখ না খুলেই বুঝতে পারলাম সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শব্দ হলো কপাট খোলার শব্দ। তারপর বাইরের বারান্দায় তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছে। রাতের অস্থিরতা আর চোখের জলের দাগ আমার গালে শুকিয়ে আছে। আমি খাটের একপাশে তাকাতেই চমকে উঠলাম। বালিশের ঠিক পাশেই একটি ছোট ভাঁজ করা কাগজ পড়ে আছে। আমার আঙুলগুলো কাঁপছিল সেই কাগজটি হাতে নিতে। জানি না কেন, কিন্তু আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করছিল। আমি খুব ধীর গতিতে চিরকুটটি খুললাম। অয়নের হাতের লেখা, খুবই ছিমছাম, ঠিক তার ব্যক্তিত্বের মতন। সে লিখেছে, তুমি আজও আমার মুখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছ। আমি জানি, তাই তোমাকে বিরক্ত না করে বেরিয়ে এলাম। জানি আমার উপস্থিতি তোমাকে অস্বস্তিতে রাখে। শুধু একটু মনে রেখো, তুমি এই বাড়িতে একা নও। আমি সব সময় তোমার ছায়ার মতন পাশে আছি। বাইরে চা বানিয়ে রেখে এসেছি, খেয়ে নিও। আমাদের গ্রাম অভিমুখী যাত্রার প্রস্তুতি শুরু করতে হবে আজ দুপুরের দিকে। ভালো থেকো। আমি চিরকুটটি নামিয়ে রাখলাম। তার এই অসীম ধৈর্য কি আমাকে পাগল করে দেবে? সে কেন নিজের অধিকারটুকুও জাহির করছে না? আমি কি তাকে ঘৃণা করতে চাই, নাকি তার এই সারল্য আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে? আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম অয়ন উঠোনের এক কোণে বসে কি যেন করছে। সম্ভবত কোনো গাছের গোড়ায় জল দিচ্ছে। তার পিঠের দিকে তাকিয়ে আমার মনে হলো একটা মানুষ কতটা ভার বহন করতে পারে। দুপুরের দিকে শুরু হলো আমাদের সেই দীর্ঘ যাত্রা, গ্রাম অভিমুখী বাস। আমাদের গ্রামে পৌঁছাতে প্রায় 10 ঘন্টা লাগবে। বাসের জানালার পাশে সিট পড়েছে আমার। আমার ঠিক পাশেই অয়ন। আমাদের দুজনের মাঝে এক অমোঘ দূরত্ব। বাস চলতে শুরু করলো। শহরের কোলাহল পেছনে ফেলে আমরা যখন খোলা মাঠে এসে পড়লাম, তখন আমার মনে হলো আমি যেন আরো অনেক দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। বাসের ঝাঁকুনিতে মাঝে মাঝেই অয়নের কাঁধ আমার কাঁধের সাথে ধাক্কা খাচ্ছিল। প্রতিবার সে আমার থেকে একটু সরে যাচ্ছিল, যেন আমার একটুও অস্বস্তি না হয়। আমি আর চোখে তাকে দেখলাম, সে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে কোনো অভিযোগ নেই। আমি অহেতুক জানালার কাচের ওপর হাত বুলিয়ে বললাম, বাসের এই ধুলোবালি আমার একদম সহ্য হয় না। তুমি কি পারো না আমাকে ভালো কোনো শহরে নিয়ে গিয়ে রাখতে? এখানে তো দম বন্ধ হয়ে আসছে। অয়ন জানালার বাইরে দিগন্ত থেকে চোখ না সরিয়েই খুব শান্ত স্বরে বলল, পারবো, কিন্তু আগে তো আমাদের নিজের পায়ের ওপর দাঁড়াতে হবে। আমি চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি আমরা নিজেদের মতন করে কিছু একটা করব। আমি তার এই আত্মবিশ্বাসী সুর শুনে আরও কঠোর হয়ে বললাম, তোমার মতো সাধারণ কৃষকের পক্ষে শহর গড়া কি সম্ভব? তুমি কি স্বপ্ন দেখছো? অয়ন আমার কথা শুনে একটু হাসলো। সে হাসিটি ছিল খুব মায়াবী, যেন সে বুঝতে পেরেছে আমি তাকে আঘাত করার জন্যই এই কথাগুলো বলছি। সে আমার দিকে না তাকিয়েই সিটের হাতলে হাত রাখলো। বাসের মোড় ঘোরার সময় বাসটি প্রচণ্ড জোরে ব্রেক কষলো, আর আমি সামনের দিকে ঝুঁকে অয়নের গায়ে হেলে পড়লাম। সেই মুহূর্তের স্পর্শ, তার শরীরের উষ্ণতা আমার গলার কাছে এসে লাগলো। আমি সাথে সাথে নিজেকে সরিয়ে নিলাম, কিন্তু আমার হৃদস্পন্দন তখন বাসের ইঞ্জিনের গতিতে চেয়েও দ্রুত হয়ে গেছে। অয়ন কোনো শব্দ করল না, শুধু তার আঙুলের আলতো চাপে আমাকে সিটে স্থিতিশীল করে দিল। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক অগাধ ধৈর্য। আমি বাসের জানালায় নিজের প্রতিচ্ছবি দেখলাম। সেখানে আমি একজন নারী, যে নিজের অগোচরেই এক গভীর মায়ার জালে জড়িয়ে পড়েছে।
আমি জানতাম এই যাত্রাপথ শুধু গ্রামের দিকে নয়, বরং অয়নের সেই অকৃত্রিম ভালোবাসার দিকেও। বাস থেকে যখন আমরা নামলাম, সূর্য তখন ডুবুডুবু। গ্রামের ধুলোমাখা মেঠো পথ আর দুপাশের ঘন ঝোপঝাড়ের মাঝখান দিয়ে সে সরু রাস্তাটি অয়নের বাড়ির দিকে গেছে, তা আমার কাছে একদমই নতুন। শহরের জাঁকজমক পিচঢালা রাস্তার বদলে এই আঁকাবাঁকা পথ যেন আমার মনের গুমোট ভাবটিকে আরও বাড়িয়ে দিল। অয়ন ব্যাগ দুটো নিজের কাঁধে ঝুলিয়ে নিয়েছিল। সে আমার দিকে একবার তাকিয়ে বলল, আর মাত্র কিছুটা পথ সোনা, একটু ধৈর্য ধরো, বাড়িতে পৌঁছেই তুমি ফ্রেশ হতে পারবে। আমি কোনো উত্তর দিলাম না। গ্রাম্য পরিবেশের সন্ধ্যা নামার এক অদ্ভুত বিষাদ আছে। চাষিদের জোনাকির মিটমিট আলো আর ঝিঝি পোকার ডাক। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো অচেনা গ্রামে এসে পড়েছি। আমাদের বাড়িতে পৌঁছানোর আগেই দেখলাম একদল লোক অয়নকে ঘিরে ধরল। তারা সবাই তাকে খুব শ্রদ্ধা করে ডাকছে। অয়নের মুখে এক চিলতে হাসি, কিন্তু সে তার ব্যস্ততার মাঝেও বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছিল, যেন সে নিশ্চিত হতে চায় আমি তার পেছনেই আছি কিনা। বাড়ির উঠোনে পা রাখতেই দেখলাম একটা বড় হ্যারিকেন জ্বলছে। সেই আলোয় দেখলাম অয়নের মা দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে দেখেই এগিয়ে এলেন। তার মুখটা যেন হাজারটা হাসিতে ভরা। তিনি আমার হাতটা ধরলেন। তার হাতটা কর্কশ, কিন্তু স্পর্শে এক অদ্ভুত মমতা। তিনি বললেন, মা রে, এত দীর্ঘ পথ তোকে নিয়ে এলো ছেলে আমার, তুই বড় ক্লান্ত, চল ভেতরে চল। অয়ন আমার ব্যাগটা বারান্দায় রেখে মার দিকে তাকিয়ে বলল, মা, ওকে একটু বিশ্রাম নিতে দাও, সারাটা পথ ও অনেক ক্লান্ত। আমি লক্ষ্য করলাম অয়ন তার মায়ের কাছেও আমার ব্যাপারে কোনো অভিযোগ করেনি, অথচ আমি পুরো পথে তাকে কতটা অপমান করেছি। আমার শাশুড়ি মা আমাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন। ঘরটা খুব সাধারণ, মাটির দেওয়াল, কিন্তু চারপাশটা কি অদ্ভুত পরিষ্কার আর পরিপাটি। বিছানায় সুন্দর করে চাদর বিছানো। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, অয়ন খুব ভালো ছেলে মা, ওর মনে কোনো খাদ নেই, তুই ওকে একটু বোঝার চেষ্টা করিস। সেই মুহূর্তে আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। অয়ন বাইরে দাঁড়িয়েছিল। সে আমাকে ভেতরে রেখে শাশুড়ি মায়ের সাথে কথা বলছিল। আমি আর চোখে দেখলাম সে আমার জন্য জলের গ্লাস এগিয়ে দিচ্ছে। তার প্রতিটি কাজে এক ধরনের অগোছালো অথচ আন্তরিক যত্ন জড়িয়ে আছে। আমি খাটের কোণে বসে ভাবতে লাগলাম, আমি কি সত্যিই অয়নকে ভুল বুঝছি? আমার মনের ভেতরের মানুষটি কি কেবলই একটা মোহ? শাশুড়ি মা যাওয়ার সময় আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, আজ রাতে ভালো করে ঘুমিয়ে নে, কাল সকালে তোকে পুরো গ্রামে ঘুরে দেখাবো। তিনি বেরিয়ে যাওয়ার পর অয়ন ঘরে ঢুকলো। সে খুব সাবধানে আমার গয়নাগুলো খুলে রাখার জন্য একটা কাঠের বাক্স এগিয়ে দিল। সে বলল, কিছু মনে করো না, এখানে শহরের মতন গয়নার নিরাপদ জায়গা নেই। তুমি এগুলোকে খুলে রাখলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আমি তার চোখের দিকে তাকালাম। সেই চোখে কোনো চাওয়া নেই, শুধু আমার প্রতি এক গভীর সমীহ। অয়ন নিচু হয়ে আমার পায়ের কাছে বসলো। আমি অবাক হয়ে বললাম, এ কি করছো তুমি? সে শান্ত স্বরে বলল, তুমি দীর্ঘ পথ হেঁটে এসেছো, তোমার পা ব্যথা করছে, আমি জানি। আমি একটু হাত বুলিয়ে দিচ্ছি, আরাম পাবে। আমি তাকে বাধা দেওয়ার আগেই সে আমার পা দুটো আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। তার স্পর্শে আমার শরীরের ভেতর যেন বিদ্যুতের মতন এক ঝিলিক বয়ে গেল। আমি কি ওকে লাথি মেরে সরিয়ে দেব, নাকি এই মমতার কাছে নিজেকে সমর্পণ করব? আমি চুপ করে রইলাম। আর অয়ন তার সেই খসখসে হাতে স্পর্শে আমার পায়ের ক্লান্তি মুছে দিতে লাগলো। সেই রাতে গ্রামের সেই নিস্তব্ধ অন্ধকারে আমি প্রথমবারের মতন অয়নের উপস্থিতিকে ভয় হিসেবে নয়, বরং এক আশ্রয় হিসেবে অনুভব করতে শুরু করলাম। সেই রাতে অয়ন যখন আমার পায়ের ক্লান্তিকে নিজের হাতের স্পর্শে দূর করছিল, আমি আমার চোখের পলক ফেলতে পারছিলাম না। ওর হাতের তালুর সেই খসখসে অনুভূতি আমার চামড়ার এক অদ্ভুত শিরশিরানি জাগাচ্ছিল। গ্রামের রাতের নিস্তব্ধতা
এতটাই গাঢ় ছিল যে আমার নিজের হৃদস্পন্দনের শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। আমি চাইছিলাম তাকে সরিয়ে দিতে, অথচ আমার শরীর যেন সেই স্পর্শে লোভে স্থির হয়েছিল। অয়ন আমার পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। কুপিবাতির অস্পষ্ট আলোয় ওর মুখটা খুব রহস্যময় দেখাচ্ছিল। সে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে এলো। আমি জানি সে আমার পাশে শোবে। বিছানার একপাশে সে নিজের জায়গা নিল, কিন্তু তার শরীরের উষ্ণতা যেন মুহূর্তের মধ্যেই পুরো বিছানায় ছড়িয়ে পড়ল। আমি শুয়ে পড়লাম, কিন্তু আমার সমস্ত ইন্দ্রিয় তখন অয়নের অস্তিত্বে অনুভব করছে। সে খুব সাবধানে আমার দিকে ফিরল। তার চোখের চাউনিতে আজ কোনো সংকোচ ছিল না, ছিল এক গভীর তৃষ্ণা। তবে সেই তৃষ্ণা লালসার নয়, এক গভীর সমর্পণের। সে আমার চুলের দিকে হাত বাড়ালো। তার আঙুলগুলো যখন আমার চুলের গোড়া দিয়ে নিচে নেমে এলো, আমার মেরুদণ্ড দিয়ে এক তীব্র শিহরণ বয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, অয়ন, তুমি কি আমাকে ঘৃণা করো? আমি তো তোমাকে প্রতিনিয়ত অপমান করি। অয়ন আমার আরো কাছে সরে এলো। তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার কপালে এসে লাগলো। সে আমার গাল ছুঁয়ে আলতো করে হাত বোলাতে লাগলো। তার আঙুলগুলো আমার চোখের কোণ দিয়ে গড়িয়ে গালের ওপর নেমে এলো। সে খুব নিচু স্বরে বলল, ঘৃণা করা কি এতই সহজ? তোমার প্রতিটি অভিমানের পেছনে যে একাকিত্ব আছে তা তো আমি স্পষ্ট দেখতে পাই। আমি শুধু তোমার সেই একাকিত্বকে দূর করতে চাই। ওর কথাগুলো যেন আমার বুকের খাঁচার হাতুড়ির মতন আঘাত করলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার হাতটা অবশ হয়ে ওর কাঁধের কাছে চলে গেল। ওর পরনের পাতলা সুতির গেঞ্জি আমার হাতের নিচে অনুভব করছি। তার বুকের ধুকপুকানি যেন আমার হাতকে আমন্ত্রণ জানাচ্ছে। অয়ন কি বুঝতে পেরেছে? সে আমার কানের কাছে মুখ নিয়ে এলো। তার ঠোঁটের মৃদু স্পর্শ আমার কানে লাগতেই আমি শিউরে উঠলাম। অয়ন খুব ধীরে আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে আমার কাঁধে হাতটা রাখলো। সে স্পর্শে এক ধরনের অধিকার ছিল, কিন্তু তা ছিল পরম সতর্কতার মোড়। তার হাতের তালু তখন আমার পিঠের ওপর দিয়ে ধীরে ধীরে নিচে নামছিল। আমি অনুভব করলাম আমার সমস্ত জেদ গলে জল হয়ে যাচ্ছে। আমি ওর বুকের দিকে মাথা নামালাম। অয়নের শরীরটা ছিল শক্ত, পৌরুষদীপ্ত, যা আমাকে এক অকল্পনীয় ভরসা দিচ্ছিল। আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। আমার শরীর তখন অয়নের শরীরের উষ্ণতাকে নিজের মাঝে টেনে নিতে চাইছে। আমাদের মাঝখানের ব্যবধানটুকু ধূলিসাৎ হয়ে গেল। অয়নের হাত আমার কোমর ঘিরে ধরল, আমাকে আরো কাছে টেনে নিল। সেই আলিঙ্গনে কোনো অপরাধ বোধ ছিল না, ছিল একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণ। অয়ন আমার কানের কাছে ফিসফিস করে বলল, আমি জানি তোমার মনের কোথাও একটা ঘর আছে যেখানে তুমি আমাকে জায়গা দিতে চাইছো। আমি কোনো কথা বললাম না, শুধু আমার হাত দিয়ে ওর পিঠটাকে আরো জোরে আঁকড়ে ধরলাম। গ্রামের সেই কুপি বাতির আলোয় আমরা যেন এক ভিন্ন পৃথিবীতে এসে দাঁড়িয়েছি, যেখানে আমাদের শরীরের প্রতিটি স্পর্শ একে অপরের ভাষা বুঝে নিচ্ছে। অয়নের ঠোঁট যখন আমার কপালে এসে ঠেকলো, আমি চোখ বন্ধ করলাম। সেই রাতে আমি বুঝলাম শারীরিক সান্নিধ্য মানে শুধু শরীর পাওয়া নয়, এটা হলো বিশ্বাসের চূড়ান্ত পর্যায়। আমি অয়নের কাছে নিজেকে সমর্পণ করার জন্য প্রস্তুত ছিলাম, কারণ তার হাতের প্রতিটি স্পর্শে আমি আমার হারানো অস্তিত্বকে ফিরে পাচ্ছিলাম। গ্রামের রাতগুলো শহরের রাতের চেয়ে অনেক বেশি রহস্যময়। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টির সেই অবিরাম শব্দ যেন আমাদের চারপাশের জগৎকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘরের ভেতরে কুপিবাতির শিখাটা বাতাসের ঝাপটায় মাঝে মাঝে কেঁপে উঠছে। অয়ন আর আমি তখন বিছানায় খুব কাছাকাছি। বাতাসের ঠান্ডা ঝাপটা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে, আর সেই ঠান্ডাকে জয় করার জন্য অয়নের শরীরের উত্তাপ আমার কাছে পরম আশীর্বাদের মতন মনে হচ্ছে। আমি এখন আর তার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি না। অয়ন আমার কানের ললিতে আলতো করে আঙুল বোলাচ্ছে।
তার এই ছোট ছোট স্পর্শগুলো আমার শরীরের ভেতরে এক তীব্র শিহরণের তরঙ্গ তুলে দিচ্ছে। আমি বুঝতে পারছি অয়ন তার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার চোখের চাউনি বলছে সে আর কতক্ষণ নিজেকে আটকে রাখবে। আমি নিজেই ওর বুকের ওপর মুখ রাখলাম। তার হৃদস্পন্দন এত জোরে বাজছে যে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। সে তার দুহাত দিয়ে আমাকে নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল। তার হাতের পেশিগুলোর শক্ত অনুভব আমাকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। সে আমার চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে খুব মৃদু স্বরে বলল, জানি না তুমি আজ আমাকে এতটা গ্রহণ করতে পারছো, কিন্তু তোমাকে এভাবে আমার হৃৎপিণ্ডের ঠিক ওপরে অনুভব করাটা আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি ওর চোখের দিকে তাকালাম। সেখানে ছিল এক গভীর শ্রদ্ধা আর অসীম ভালোবাসার প্রতিফলন। আমি নিজের অজান্তেই তার গাল স্পর্শ করলাম। ওর দাড়িগুলো সামান্য বড় হয়ে আছে, যা আমার নরম হাতে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করছে। আমি আমার হাতের আঙুল দিয়ে তার ঠোঁটের রেখা অনুসরণ করলাম। অয়ন আমার কোমরের থেকে হাত সরিয়ে নিয়ে আমার পিঠের ওপর দিয়ে আলতো করে হাত বুলাতে লাগলো। তার হাতের প্রতিটি রেখার যেন এক অকৃত্রিম আকাঙ্ক্ষা মিশে আছে। সে আমার শাড়ির আঁচলটা পুরোপুরি সরিয়ে দিল। পুঁপিবাতির আলোয় আমার শরীরটা যেন এক নতুন রূপ পেয়েছে। অয়ন আমার কাঁধের ওপর মাথা রাখলো, আর তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ের স্পর্শকাতর জায়গায় লাগছে। আমি অনুভব করলাম আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন সেই উত্তাপ্ত শুষে নিচ্ছে। সে যখন তার ঠোঁট আমার কাঁধের ওপর রাখলো, আমি চোখ বুজে ফেললাম। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক ধীর স্থির সমর্পণ। আমি ওর হাতটা টেনে আমার বুকের ওপর রাখলাম। অয়ন আমার হৃদস্পন্দন অনুভব করলো। তার চোখের চাউনি মুহূর্তে বদলে গেল। সেটা ছিল এক সামুদ্রিক গভীরতা, যেখানে আমি নিজেকে বিলিয়ে দিতে চাইছি। আমি ফিসফিস করে বললাম, অয়ন, আমাকে আর আড়াল করো না, আমি তোমার হতে চাই। অয়ন আমার ওপর কিছুটা ঝুঁকে এলো। সে আমার চোখের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত স্থির হয়ে রইল, যেন সে আমার মনের গভীরে থাকা শেষ দ্বিধাটুকুও বুঝে নিতে চাইছে। তারপর খুব যত্ন করে, খুব ধীর লয়ে সে আমাকে চুম্বনে জড়িয়ে ধরল। সেই দীর্ঘদিনের প্রতীক্ষা আর এক গভীর স্বীকৃতির সুর। আমাদের শরীরগুলো একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল, যেন আমরা দুই ভিন্ন সত্তা নই, বরং এক অখণ্ড অস্তিত্ব। বাইরের বৃষ্টির শব্দ আর আমাদের দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সেই রাতে গ্রামের সেই ছোট্ট ঘরে আমি আমার সমস্ত অহংকার ভুলে গিয়ে বিসর্জন দিয়ে অয়নের কাছে পুরোপুরি নিজেকে সমর্পণ করলাম। বৃষ্টির রাত শেষ হওয়ার পর ভোরের আলো ফুটল। বাইরের আকাশটা ধুয়ে মুছে পরিষ্কার। পাখির চিকিমিকির আর জানালার ফাঁক দিয়ে আসা হালকা রোদের ঝিলিমিলি আমার চোখে পড়ল। আমি চোখ খুলে দেখলাম আমি অয়নের বুকের ওপর শুয়ে আছি। তার একটি হাত আমার পিঠের ওপর আলতো করে রাখা, যেন ঘুমের মধ্যেও সে আমাকে আগলে রেখেছে। গতকাল রাতের সেই মুহূর্তগুলো আমার মনে ভিড় করে এলো। আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। অয়ন যে মানুষটাকে আমি কয়েকদিন আগেও অবজ্ঞা করতাম, সেই মানুষটির স্পর্শে আমার শরীর ও মন আজ এক নতুন ঠিকানায় পৌঁছেছে। আমি নড়াচড়া করতেই অয়ন একটু নড়ে চড়ে উঠল। তার ঘুমের ঘোরে থাকা মুখটা আগের চেয়ে অনেক বেশি শান্ত আর সুখী দেখাচ্ছিল। সে আস্তে করে চোখ মেলল। আমাদের দৃষ্টি বিনিময় হলো। অয়ন কিছু বলল না, শুধু আমার কপালে একটা আলতো চুমু খেলো। তার সেই স্পর্শে ছিল এক গভীর মমতা, যা বিয়ের সেই প্রথম রাতের চিরকুটিরের চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি অয়নের বুকের ওপর মাথা রেখেই বললাম, অয়ন, তুমি কি মনে করো আমি এখন তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারছি? অয়ন আমার দিকে ফিরে শুয়ে আমার চিবুকটা আঙুল দিয়ে আলতো করে নড়ালো। তার চোখে এক চিলতে দুষ্টুমি আর অনেকখানি ভালোবাসা। সে বলল, ভালোবাসা মানে কোনো পরীক্ষার উত্তর নয় যে তোমাকে দিতেই হবে। ভালোবাসা হলো এই মুহূর্তগুলো। তুমি আমার পাশে আছো, আমি তোমার পাশে আছি।
গতকাল রাতে তুমি নিজেকে আমার হাতে সঁপে দিয়েছ, এটাই আমার কাছে শ্রেষ্ঠ প্রমাণ। তার কথা শুনে আমার চোখের কোণটা ভিজে উঠল। আমি ওর বুকের মাঝখানে মুখ লুকালাম। অয়ন আমার চুলগুলো আঙুল দিয়ে আঁচড়ে দিচ্ছিল। তার সেই সহজ সরল যত্ন আমার জীবনের সবটুকু জটিলতা দূর করে দিয়েছিল। আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের সমীকরণ এখন আর আগের মতো নেই। ঘৃণা বা অবজ্ঞার জায়গাটা বদল করে এক গভীর আস্থা নিয়ে নিয়েছে। আমি অনুভব করছিলাম আমাদের শরীরগুলো একে অপরের সাথে যেভাবে জড়িয়ে আছে তা যেন আমাদের আত্মার মিলনকে আরো গাঢ় করে তুলছে। সকালে উঠে যখন রান্নাঘরের দিকে গেলাম, শাশুড়ি মা আমাকে দেখে হাসলেন। তার দৃষ্টিতে এক ধরনের প্রশান্তি ছিল, যেন তিনি বুঝতে পেরেছিলেন আমাদের মাঝে বরফ গলতে শুরু করেছে। আমি অয়নের জন্য চা নিয়ে গেলাম বারান্দায়। সে তখন মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। গ্রামের মানুষেরা পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের দেখে হাসছিল। সেই হাসিগুলোতে কোনো বিদ্রূপ ছিল না, ছিল এক আশীর্বাদ। আমি আজ প্রথমবার অনুভব করলাম অয়নকে পেয়ে আমি আসলে নিজেকেই নতুন করে আবিষ্কার করছি। অয়ন আমার দিকে তাকিয়ে বলল, আজ কি আমার সাথে মাঠে যাবে? খুব ভালো লাগবে। তোমাকে সেখানে দেখলে সবাই খুব ভালো লাগবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। মাঠে যাওয়ার সেই পথ দুটোতে আমরা হেঁটে গেলাম পাশাপাশি। আমাদের আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে ছিল। গ্রামের মেঠো পথ, চারিদিকের সবুজের সমারোহ আর অয়নের সাথে আমার এই নতুন যাত্রা, সব মিলিয়ে যেন একটা স্বপ্নের মতন। আমি এখন আর আগের সেই শহরের অভিমানী মেয়েটি নই। আমি অয়নের স্ত্রী, তার সহযোদ্ধা এবং তার ভালোবাসার আধার। গ্রামের সকালের স্নিগ্ধতা ভেঙে এক সময় দুপুরের তপ্ত রোদ নেমে এলো। অয়নের সাথে মাঠে গিয়ে কাজ দেখা এবং তার পাশে ছায়ার মতন থাকার অভিজ্ঞতাটা আমার জন্য ছিল সম্পূর্ণ নতুন। কিন্তু মাঠ থেকে ফেরার পথে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলাম আমরা। গ্রামের মোড়ের মাথায় কিছু পরিচিত মুখ, যারা আমার শহর থেকে আসা এবং অয়নের সাথে মানিয়ে নেওয়ার অক্ষমতা নিয়ে আড়ালে আবডালে অনেক কথা বলতো। একজন বয়স্ক মহিলা, যার কথার ধার সব সময় তীরের মতন, অয়নকে দেখে কিছুটা বিদ্রূপের সুরে বলল, কিরে অয়ন, জমি জমা তো সব ওনার পেছনেই ব্যয় করছিস। শহরের বড় হওয়া মেয়ে এই খড়কুটো সংসারে কতদিন টিকবে কে জানে। কথাটা সরাসরি আমার কানে এলো। আমার বুকের ভেতরটা জ্বলে উঠল অপমানে। আমি মুখ ফুটে কিছু বলার আগেই আমার সামনে দেয়ালের মতন দাঁড়িয়ে পড়ল। তার শান্ত মুখটা মুহূর্তের মধ্যে কঠোর হয়ে উঠল। সে কোনো চিৎকার করলো না, বরং খুব ধীর ও দৃঢ় স্বরে বলল, তিনি আমার স্ত্রী, আমার এই সংসারের সুখ দুঃখের একমাত্র অংশীদার। আমাদের জীবন নিয়ে আলোচনা করার সময় আপনাদের হাতে যদি না থাকে, তবে অনুগ্রহ করে নিজের কাজে মন দিন। অয়নের এই দৃঢ়তা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এই অয়নকে আমি আগে কখনো দেখিনি। সে আমার দিকে ফিরে তাকালো, তার চোখে সেই পরিচিত মমতা, কিন্তু তার শরীরের ভাষা বলছে সে আমার জন্য পৃথিবীর যে কোনো শক্তির সাথে লড়তে প্রস্তুত। সে আমার হাতটা শক্ত করে ধরলো, এতটা জোরে যে আমি বুঝতে পারলাম সে আমাকে কোনো অবস্থাতেই একা ছাড়বে না। বাড়িতে ফেরার সময় অয়ন একটুও বিচলিত ছিল না। সে আমাকে নিয়ে বারান্দায় এসে বসলো। আমার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে, অপমানে নয়, অয়নের এই নিঃস্বার্থ রক্ষা কবচ হয়ে ওঠার কারণে। সে আমার চোখের জল নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। তার স্পর্শে একটা অদ্ভুত শীতলতা ছিল, যা আমার ভেতরের উত্তাপকে প্রশমিত করে দিচ্ছিল। অয়ন বলল, ওরা কি বলল তাতে তোমার কিছু যায় আসে না। আমার কাছে তুমিই সব। আমি জানি তুমি শহরের আধুনিকতায় বড় হয়েছো, আর এই গ্রামের জীবন তোমার কাছে অনেক সময় অদ্ভুত লাগে, কিন্তু আমি তো আছি। আমি তোমাকে কোনোদিন কারো সামনে মাথা নত করতে দেব না। আমি ওর বুকের ওপর মাথা রাখলাম। অয়ন আমাকে এক হাতে জড়িয়ে ধরে
আমার চুলে বিলি কাটতে লাগলো। তার স্পর্শে ছিল এক ধরনের আচ্ছন্নতা। আমি বুঝলাম বাইরের জগতের এই সমালোচনা আমাদের দুজনের সম্পর্ককে, বাঁধনকে আরো দৃঢ় করে দিচ্ছে। অয়ন আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কি জানো তোমার এই কান্নার শব্দ আমার হৃদয়ে কতটা দাগ ফেলে? সে আমাকে আলতো করে নিজের দিকে ঘোরালো। আমাদের দুজনের মুখ খুব কাছে। অয়নের দৃষ্টিতে এক অদ্ভুত আদিম আকর্ষণ, যা আমাকে আবার সেই বৃষ্টি স্নান রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল। আমি ওর গলায় খাজে মুখ লুকিয়ে, সে আমার পিঠের ওপর হাত বুলিয়ে আমাকে আরো নিবিড় করে নিজের কাছে মিশিয়ে নিল। বাইরে তখন দুপুরের নিস্তব্ধতা, আর অয়নের শরীরের উষ্ণতা আমার সমস্ত ভয়কে জয় করে নিচ্ছিল। তার হাতের আঙুলগুলো যখন আমার শরীরের ভাঁজ বরাবর আলতো করে ঘুরে বেড়াচ্ছিল, আমি বুঝতে পারলাম এই মানুষটির ভালোবাসা ছাড়া আমার জীবন মরুভূমির মতন শুকনো। আমি তাকে জড়িয়ে ধরলাম, আমার শরীরের প্রতিটি কম্পন অয়নকে অনুভব করতে দিলাম। সে আমার পিঠে মুখ ঘষে বলল, তুমি আমার, আর এই গ্রাম, এই পৃথিবী সবকিছুই গৌণ। বিকেলের আকাশটা আজ লালচে আভা ধরনের করছে। অয়ন মাঠ থেকে ফিরে এসেছে একটু আগে। আমরা দুজনে বাড়ির পিছনের আম বাগানটার দিকে হাঁটতে বেরোলাম। এই জায়গাটা খুব শান্ত। বাতাসের দোলায় গাছের পাতাগুলো এক অদ্ভুত শব্দ করছে, যা আমাকে মাঝে মাঝে আমার শহরের সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। হঠাৎ করেই মনে পড়ে গেল সেই মানুষটির কথা, যার জন্য এক সময় আমি আমার জগৎ অন্ধকার ভেবেছিলাম। তার পাঠানো শেষ চিঠিটা আমার কাছে এখনো আছে, যা আমি লুকিয়ে রেখেছিলাম। আমি অয়নের সাথে হাঁটতে হাঁটতে আনমনেই সেই পুরনো স্মৃতিগুলো রোমান্য করছিলাম। আমার মনের সেই গোপন কোণে থাকা মানুষটির প্রতি আমার কি এখনো কোনো টান আছে, নাকি সেটা শুধু একটা দীর্ঘস্থায়ী অভ্যাস? অয়ন হঠাৎ থেমে গেল। সে আমার হাতের দিকে তাকিয়েছিল। আমি বোধহয় খুব শক্ত করে আমার শাড়ির আঁচল ধরেছিলাম। সে মৃদু হেসে বলল, তোমার মনটা কি কোথাও হারিয়ে গেছে? আমি জানি তুমি এখনো পুরোপুরি এখানে নেই। তার এই সরাসরি প্রশ্নে আমি থমকে গেলাম। আমি তার চোখের দিকে তাকালাম। সেই মানুষটি এতটাই স্বচ্ছ যে সে আমার মনের অন্ধকার কোণগুলোও দেখতে পায়। আমি বললাম, অয়ন, আমি কি অপরাধী? শহরের সেই মানুষটির কথা ভাবলে এখনো বুকের ভেতরটা একটু কেমন করে, অথচ তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার অস্তিত্বকে নতুন মানে দিচ্ছে। অয়ন আমার হাতটা ছাড়িয়ে নিয়ে আমার কাঁধে হাত রাখলো। সে আমাকে গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করালো। অয়ন খুব শান্ত গলায় বলল, স্মৃতি মুছে ফেলা যায় না। স্মৃতি হলো আয়নার মতন, তুমি তাকে চাইলেই ভাঙতে পারো না। কিন্তু আয়নার তুমি কাকে দেখতে পাচ্ছ সেটা জরুরি। তোমার কোনো তাড়া নেই। আমি জানি ভালোবাসা একদিনে তৈরি হয় না, এটা সময় নেয়। তার কথা শুনে আমার সমস্ত অহংকার চুরমার হয়ে গেল। অয়ন আমার কানের কাছে মুখ নিয়ে এলো। তার হাতের স্পর্শে আমি এক তীব্র শিহরণ অনুভব করলাম। সে আমার গলার নিচ দিয়ে হাত গলিয়ে দিল, আর আমি অনুভব করলাম তার শরীরের কঠোর অথচ উষ্ণ টান। আমি ওর বুকের ওপর হাত রাখলাম। আমাদের দুজনের মাঝখানের দূরত্বটা এতটাই কমে যে আমি তার প্রতিটি নিঃশ্বাসে নিজের গলায় অনুভব করতে পারছিলাম। সে আমার মুখটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। তার চোখে এক অগাধ বিশ্বাসের ভাষা। সে খুব ধীরে আমার ঠোঁটে তার ঠোঁট রাখল। সেই চুম্বনটা খুব গভীর এবং দীর্ঘ ছিল। আমি বুঝতে পারলাম আমার মনের সেই পুরনো মানুষটির স্মৃতি যেন এক ধোঁয়াটে কুয়াশা, বা অয়নের এই ভালোবাসা উষ্ণতায় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অয়ন আমার কোমর জড়িয়ে ধরে আমাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি অনুভব করলাম তার প্রতিটি পেশির টান। সে আমাকে গাছের গায়ে চেপে ধরলো। তার হাতের স্পর্শ আমার পিঠের ওপর দিয়ে বারবার ঘুরে বেড়াচ্ছিল, যা আমাকে সম্পূর্ণ তার করে তুলছিল। আমি অয়নের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বললাম, অয়ন, আজ আমি বুঝেছি আমার অতীতটা ছিল কেবলই একটা মোহ, আর তুমি আমার একমাত্র সত্য। অয়ন আমার কপালে একটা দীর্ঘ চুমু খেলো।
আর হাতের উষ্ণতা আমার শরীরের প্রতিটি কোণকে যেন এক নতুন করে জাগিয়ে তুলছিল। সেই বিকেলে ওই আম গাছের ছায়ায় আমি আমার হৃদয়ের সমস্ত দরজা খুলে দিলাম অয়নের জন্য। আমাদের সংসার কোনো রাজপ্রাসাদ নয়, মাটির দেয়াল আর খড়ের চালের ঘর। অভাব আমাদের পিছু ছাড়তো না। অয়ন দিনের পর দিন মাঠে হাড়ভাঙা খাটুনি খেটেছে, আর আমি বাড়ির ছোটখাটো কাজ সামলে অয়নকে সাহায্য জুগিয়েছি। আমাদের এই জীবনযুদ্ধ কখনো খাবারের অভাব হতো না, কিন্তু অয়নের ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিনের ঘটনা, সারাটা দিন ভারী বৃষ্টি হয়েছে, মাঠে যাওয়ার কোনো সুযোগ ছিল না। অয়নের জমানো সামান্য কিছু টাকা ছিল, যা দিয়ে বাজার করার কথা, কিন্তু সে টাকা দিয়ে সে আমার জন্য এক জোড়া মাটির চুড়ি আর একগুচ্ছ বকুল ফুল নিয়ে এলো। আমি অবাক হয়ে বললাম, এসব কেন কিনলে? ঘরে তো চাল কম। অয়ন আমার হাত দুটো ধরে পরম মমতায় বলল, চাল তো কাল ধার করে হলেও কিনতে পারবো, কিন্তু তোমার মুখে যে এই মুচকি হাসিটা দেখলাম, তা কি বাজারে পাওয়া যায়? সেই মুহূর্তে আমার মনে হয়েছিল পৃথিবীর সমস্ত ধনসম্পদ অয়নের এই সামান্য উপহারের কাছে নগণ্য। আমাদের মধ্যেকার শারীরিক ঘনিষ্ঠতা এখন আর কেবল উত্তেজনার বিষয় নয়, তা হয়ে উঠেছে একে অপরের প্রতি নির্ভরতা প্রতীক। রাতে কুপিবাতির আলোয় যখন আমরা পাশাপাশি শুতাম, অয়ন আমার ক্লান্তি মুছে দিত। তার হাতের ছোঁয়ায় যেন জাদু ছিল। আমার শরীর ভেজা হাত গলিয়ে সে যখন আমাকে তার বুকের সাথে চাপটে ধরত, আমি অনুভব করতাম তার শরীরের পেশিগুলোর টান। সে যখন আমার পিঠের উপর দিয়ে নিজের বড় হাতের আঙুল বুলিয়ে দিত, আমি নেশাগ্রস্তের মতন অয়নের ঘাড়ের কাছে মুখ লুকাতাম। অয়ন ফিসফিস করে বলতো, তুমি আমার কাছে কোনো সাধারণ স্ত্রী নও, তুমি আমার জীবনের সেই ধ্রুবতারা, যার আলোয় আমি সমস্ত অন্ধকার পথ পার হই। আমি ওর ঘাড়ে ওপর নিজের আঙুল চালাতাম। ওর শরীরের লোম, ত্বক আর ঘামের নোনতা ঘ্রাণ আমার সবটুকু সত্তা দখল করে নিত। আমাদের এই প্রতিদিনের সম্বন্ধ ছিল এক মহাকাব্য। কখনো কখনো যখন আমরা একে অপরকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ অন্ধকারে থাকতাম, তখন আমাদের মনে হতো সময় যেন থমকে গেছে। অয়নের প্রতিটি স্পর্শে থাকতো এক গভীর অধিকার, যেন সে আমাকে পৃথিবীর সবটুকু সুরক্ষা দিতে চায়। আমি ওর বুকের ওপর কান পেতে শুনতাম ওর হৃদস্পন্দন। সেই ছদ্মময় শব্দ আমার জীবনের একমাত্র সুর হয়ে উঠেছিল। আমরা বুঝেছিলাম দারিদ্র্য আমাদের শারীরিক কষ্ট দিতে পারে, কিন্তু আমাদের ভালোবাসার উষ্ণতাকে স্পর্শ করার সাধ্য অভাবের নেই। আজ অনেক বছর পেরিয়ে গেছে, আমাদের মাটির সেই ঘর আজ আর নেই। সেখানে পাকা দালান উঠেছে। অয়নের কঠোর পরিশ্রম আর আমার অকুণ্ঠ সমর্থন, এই দুয়ের মিলে আমরা আমাদের স্বপ্নকে সত্যি করেছি। আজ অয়ন শুধু আমার স্বামী নয়, সে আমার জীবনের সেই সমস্ত, যার ওপর ভর করে আমি আজকের এই অবস্থানে এসেছি। সন্ধ্যাবেলা বারান্দায় বসে আমরা দুজনে চা খাচ্ছি। অয়নের চুলে অল্প পাক ধরেছে, আর আমার চোখের কোণে বয়সের ছাপ, কিন্তু আমাদের পরস্পরের প্রতি সেই পুরনো টান এক চুলও কমেনি। অয়ন আমার হাতটা ধরল। তার হাতের চামড়া এখন আগের চেয়ে অনেক বেশি খসখসে, কিন্তু সেই হাতের স্পর্শে আমি আজও একই রকম ভরসা পাই। অয়ন আমার দিকে তাকিয়ে হাসলো, সেই পরিচিত হাসি যা প্রথম দিন দেখেছিলাম, কিন্তু এখন তাতে মিশে আছে দীর্ঘ পথ চলার তৃপ্তি। সে বলল, মনে পড়ে সেই প্রথম রাতটার কথা? তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসতে পারবে না। আমি মাথা নেড়ে সায় দিলাম। সেদিন আমি ভুল ছিলাম অয়ন। আমি বুঝিনি যে প্রকৃত ভালোবাসা মানে কাউকে খুঁজে পাওয়া নয়, কাউকে গড়ে তোলা। অয়ন আমার হাতটা টেনে নিজের ঠোঁটের কাছে নিল। বারান্দায় আলোয় দেখলাম তার ঠোঁটের কোণটা চিকচিক করছে। সে বলল, আমরা দুজনেই অনেক কিছু পেয়েছি
অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় জয় হলো তোমার মন জয় করা। সে আমার খুব কাছে এসে বলল। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। গ্রামের আকাশ জুড়ে তখন অগণিত তারা। আমি অয়নের কাঁধে মাথা রাখলাম। আমাদের সম্পর্কের এই দীর্ঘ পরিক্রমায় আমরা শিখেছি শরীর কেবল মাধ্যম, মূল বিষয় হলো বিশ্বাস। সে আমার চিবুক তুলে ধরে আলতো করে চুমু খেলো। তার স্পর্শে আজও সেই একই শিহরণ, একই গভীরতা। অয়ন ফিসফিস করে বলল, তোমার আমার এই গল্পটা কিন্তু শেষ হওয়ার নয়, এটা তো কেবল শুরু। আমি হাসলাম। আমার মনে হলো আমার জীবনের সমস্ত অপূর্ণতা আজ অয়নের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা একে অপরের হাত ধরে ঘরের দিকে এগিয়ে গেলাম। আমাদের এই অকৃত্রিম ভালোবাসার কাহিনী কোনো বইয়ের পাতায় লেখা নেই, তা লেখা আছে আমাদের প্রতিটি নিঃশ্বাসে, আমাদের প্রতিদিনের প্রতিটি স্পর্শে। আর এখানেই আমাদের এই মহাকাব্যের সমাপ্তি নয়, বরং এক নতুন জীবনের পথ চলা শুরু। বন্ধুরা, আজ অয়ন আর নায়িকার এই মহাকাব্যিক পথ চলা এখানেই শেষ হলো। এই গল্পের প্রতিটি মুহূর্ত আমি আপনাদের জন্য খুব যত্ন করে সাজানোর চেষ্টা করেছি। যদি আপনাদের আজকের এই আয়োজনটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আপনাকে জানান গল্পের কোনো দিকটি আপনাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করেছে। আর ভবিষ্যতে এমন আরও অনেক নতুন গভীর ও গল্পের সঙ্গী হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আর কিরকম গল্প শুনতে চান জানাবেন অবশ্যই আমাদের। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।